2014 টেট নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এসছে সিবিআইয়ের হাতে, এবং যেভাবে তারা হলফনামা জমা দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে, সমস্ত কিছু মিলিয়ে একটা ভয় কিন্তু থেকে যাচ্ছে 2014 টেটকে অবৈধ ঘোষণা করার জন্য। দেখুন, ভবিষ্যৎ কিন্তু কেউ দেখতে পায় না। ভবিষ্যতে আদৌ এই 2014 টেট থাকবে না বাতিল হবে, বৈধ না অবৈধ ঘোষণা করা হবে কলকাতা হাইকোর্ট থেকে, সেটা পরের বিচার্য বিষয়। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, 2830 জনকে বাড়তি 1 নম্বর করে দেয়া হয়েছিল। তাছাড়া সমস্ত উত্তরপত্র স্ক্যান করা হয়েছিল, তা না হলে সেই স্ক্যান কপি যারা আরটিআই করেছিল তাদেরকে উত্তরে কিভাবে দেওয়া হয়েছিল, ভিডিওর মধ্যে বিস্তারিত বলা হবে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সবকিছু বুঝতে পারবেন। এসএসসির ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম 17 দফা অনিয়ম এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারার জেরে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে 2014 সালের প্রাথমিক টেট মামলায়। একই সমস্যা, কোনো পার্থক্য নেই। শুক্রবার ওই মামলাতে বিচারপতির সরাসরি পর্যবেক্ষণ ছিল। সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না, অথচ তারা চাকরি করছে। বিচারপতির প্রশ্ন, সেক্ষেত্রে ওই পরীক্ষার কি কোনো বৈধতা থাকতে পারে? বিচারপতি মান্থা আরো জানতে চেয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছিল? সেই তালিকা জমা দেওয়া কি সম্ভব, সেটাও তিনি জানতে চেয়েছেন। পাশাপাশি তার পর্যবেক্ষণ ছিল টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন, তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে? আদালত অবশ্য এই সমস্ত প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি, বরং পর্ষদ সহ সমস্ত পক্ষের মতামত জানতে চেয়েছে। জুন মাসের 24 তারিখে এই মামলার আবার শুনানি হবে। এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন, কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেনি সেটা পর্ষদ নিজেরাই বলতে পারছে না। তার ফলে এখনো আলাদাভাবে দেখানো সম্ভব নয়। তবে যাদের কাছে উত্তরের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কোনো কথাই নয়। প্রসঙ্গত, এই 2014 টেট থেকে 2016 সালে একবার, 2020 সালে এবং 2022 সালে নিয়োগ হয়েছে, এবং এখানে প্রায় 60,000-এর উপরে চাকরিও পেয়েছেন। মূলত প্রাথমিক শিক্ষক পদে চাকরির আবেদনের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক, কিন্তু 14 সালে টেট নিয়ে বিস্তর অভিযোগ, সেই পরীক্ষার উত্তরপত্র পাওয়া যাচ্ছে না বলে আইনজীবীরা জানাচ্ছেন। আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং স্ক্যান করা প্রতিলিপি নিয়েও প্রশ্ন উঠছে। সেসব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এসছে, তেমনি ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস অ্যান্ড বসু রায় কোম্পানির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বিচারপতি মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল সেটা জানতে হবে। কেন 2017 সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সেটাকে সিট বলল, এবং কেন 2022 সালে তাকে ডিজিটাইজ ডেটা বলল, তারও উত্তর নেওয়া প্রয়োজন। কেনই বা টেন্ডার ছাড়াই এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে বরাদ দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাদ দেওয়া হয়েছিল? সিবিআই তদন্তে যা উঠে এসছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও জানতে চেয়েছে আদালত। অবশ্য তারা কি বলবে না বলবে সেটা আমরা আগে থেকে খুব ভালো করে বুঝতে পারছি। আদালতের লিখিত নির্দেশে আরো তোলা হয়েছে প্রশ্ন, যেমন এস বসু রায় অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিল? আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না?
সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কিনা সে প্রশ্নও তুলে দিয়েছেন বিচারপতি। অবশ্য আদালতের পর্যবেক্ষণ 12,35,000 উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল। তার কারণ হচ্ছে 2017 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে 13 লক্ষ উত্তরপত্র থেকে মাত্র একটি উত্তরপত্রের প্রতিলিপি কিভাবে তৈরি হলো? এটা তো অসম্ভব ব্যাপার একটা। সিবিআই আরো জানিয়েছে এস বসু রায় অ্যান্ড কোম্পানি প্রায় 8,000 উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এইভাবে বেছে বেছে দেওয়া কি সম্ভব? কোনোদিনই সম্ভব নয়, এটাই মনে করছে আদালত। 752 জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসাবে দেখানো হয়। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তাও দেওয়া সম্ভব হতো না। আর সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে 2830 জন অর্থাৎ 2830 জন পরীক্ষার্থীকে বাড়তি 1 নম্বর দেওয়া সম্ভব হতো না বলে মনে করছে কোর্ট। দেখুন, এর মধ্যে আরো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আপনারা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন। আজকের আপনাদেরকে যে তথ্যটুকু দেওয়া হলো আগের তথ্যের সঙ্গে কোনো পার্থক্য নেই, কিন্তু এর মধ্যে থেকেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। 2014 টেট কি সত্যি অবৈধ ঘোষণা হবে, কিংবা 2016 এসএসসির প্যানেল যেভাবে বাতিল হয়েছে 2014 টেটও কি সেই পথে হাঁটছে? আশঙ্কার একটা দোলাচল কিন্তু থেকেই যাচ্ছে, আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। 2014 টেট নিয়ে কি হয়েছে না হয়েছে সেটা দিয়ে একদম জলের মতো স্বচ্ছ হয়ে গেছে সবার সামনে। আর সেই মানিক ভট্টাচার্য, তার কথা তো বলাই যাবে না। তিনি যা করে গেছেন, অবশ্য তিনি যা বলেছিলেন তিনি এখন বর্তমানে তার কথা তিনি রাখছেন। বিচার্য বিষয় হচ্ছে ওমান মামলার ভবিষ্যৎ কি। দেখুন, আদালতের বিচার্য বিষয় সম্পর্কে আগে থেকে মন্তব্য করা ঠিক নয়। আগামীতে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন। যদি বুদ্ধিমান মানুষ হন, আশা করছি আপনারা প্রত্যেকেই বুদ্ধিমান, আপনারা বুঝে নিন কি হতে চলেছে। এটা সম্পূর্ণ নির্ভর করছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর। সিঙ্গেল বেঞ্চের রায় বলে অনেকে যদি ভাবেন, তার উপরে ডিভিশন বেঞ্চ রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। দেখুন, যদি তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু করা হয়, সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করা কিন্তু অতটা মুখের কথা নয়। কেননা এই ব্যাপারে নিশ্চয়ই আপনাদের এইটুকু অভিজ্ঞতা হয়েছে। আবেগ থেকে নির্দেশ এলে সেটা হয়তো ডিসমিস হয়ে যায়, কিন্তু বিচারপতি যে প্রশ্নগুলো তুলে দিয়েছেন, আর পর্ষদ তো যোগ্য অযোগ্য যারা টেট পাস বা টেট ফেল কারো তালিকা দিতে পারছে না, সেক্ষেত্রে এই ওমান মামলায় আগামীতে কি হতে চলেছে সেটা একদম পরিষ্কার।